আমি ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে গুচ্ছ গল্পকথার সন্ধ্যায়। আজকে নিয়ে এসেছি এপিসোড নম্বর 7। ঘরে পোষা যে কোনো জীব, যেমন গাছ, খরগোশ, পাখি, মাছ, বিড়াল কিংবা কুকুর, সবই আমাদের কাছে ভীষণ প্রিয়। আর এদের মধ্যে কুকুর হলো সব থেকে বিশ্বস্ত, যাদের আপনি কোনোদিন ছেড়ে দিলেও তারা কোনোদিন আপনাকে ছাড়বে না। তারা যাকে একবার প্রভু বলে মেনে নেয়, তার জন্য তারা প্রাণও দিতে পারে। কুকুরের ভালোবাসায় কোনো খাদ নেই। আজকের গল্পটি শুনলে এক প্রভু ও তার পোষ্য কুকুরের মধ্যে ভালোবাসার প্রমাণ পাবে। চলুন গল্পটা শুনে নেওয়া যাক। আমার নাম অনিরুদ্ধ বোস। আমার বয়স 29। এখনো বিয়ে করিনি। আজ 8 বছর হলো আমি কলকাতার একটা সওদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি। দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো একটা অ্যাম্বাসেডর গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। আপিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে। আমার 3খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে প্রশংসাও পেয়েছে। তবে এটা আমি বলতে পারি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে লেখা একদম হয়নি, তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশে নীলের চাষ সম্পর্কে। এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবেরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকেদের উপর তারা কিরকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সবশেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এ সবই এখন আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার জন্য আমার মনে নীলের সম্পর্কে কৌতূহল জাগলো, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন। ওখানেই আমার জন্ম, আর ওখানের ওই এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা। আমার এক দাদা আছেন, আমার চেয়ে 5 বছরের বড়। তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছে গোল্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে মনে হয় না। আমার যখন 16 বছর বয়স, তখন বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা দেখতে হলো। বড় মামার সুপারিশেই চাকরিটা হলো। তবে আমারও যে কিছু কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই, ইংরাজিটাও বেশ গড়গড় করে বলতে পারি, আর এছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউ এর সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগাড়ে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রাম বাসের ঘড়ঘড়ানি, এত হইহল্লা, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছে করে এইসবের থেকে ছুটে বেরিয়ে চলে যাই। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবার, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এই ধরনের আউটিং এ উৎসাহ প্রকাশ করবার মতো কাউকে খুঁজে পাইনি। এ থেকে বোঝাই যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর 4 আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলেছিল। তারপর বোধহয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মা বাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে। খামের উপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখছে, জংলি অফিসে চাকরি করছি, কোয়ার্টার্স আছে, দিন 7 ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছুদিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27 এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে, তল্পি তল্পা গুটিয়ে
কলকাতার জঞ্জাল ও ঝঞ্ঝার পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি, ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড় জোর 5 ঘন্টার ধাক্কা। 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো। দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এটাই মতলব ছিল। কাজের বেলা গড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাত খেয়ে সবে মুখে পানটা পড়েছি, এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভাড়ভাড়িক লোক, তার উপর প্রায় 10 বছর পরে দেখা। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্ন ভাবেই বললেন, এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভারের বন্দোবস্ত করলে হতো না? আমি বললাম, চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। গাড়িতে বসে স্টার্ট নেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:15। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছতেই লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতেই এত ঝক্কি, রাস্তা এত বাজে ও আনরোম্যান্টিক যে মোটর যাত্রার প্রায় 16 আনা উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পিছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এর জন্যই তো আশা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস। 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলা লেবু আছে, ফ্লাক্সে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশে স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট ও 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে, সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে। ইলামবাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসেঞ্জর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সব দৃষ্টিগোচর হয়েছে। এমন সময় আমার গাড়ির পিছন দিক থেকে একটা বেলুন ফাটার মতো শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেদরে গেল, কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝলাম শহর এখনো অনেক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয়। তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো, পাশ দিয়ে হুস হুস করে অন্য গাড়ি বেরিয়ে যাবে আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করা, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার ক্যারিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে। ঘড়িতে দেখি 2:30 বেজে গেছে। আবহাওয়াতে একটা গোমোট ভাব। ঘন্টা খানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারদিক থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। মেঘ। ঝড়ের মেঘ কি কাল বৈশাখী? ভেবে লাভ নেই, স্পিডোমিটারের কাঁটা আরো চড়াতে হবে। ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম।
ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়লো। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান গেয়েছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকা সৃষ্টি করতে পারে তা কল্পনাই করতে পারিনি। আর বাদ জিনিসটাকে কেন জানি কোনোদিনই আমি বরদাস্ত করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলেই মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে আচমকা বৈদ্যুতিক স্মরণিক্ষেপ, আর পর মুহূর্তেই কর্ণপটাও বিদীর্ণ করা দামামা গর্জন, গুড় 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 কর কর করাত। এক এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডর গাড়িকেই তাক করে বিদ্যুৎ বাণ নিক্ষিপ্ত হচ্ছে, এবং আরেকটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন শিউরি ছাড়িয়ে ম্যাসেঞ্জরের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ, যেটা কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আরেকটি টায়ার কাজে ইস্তফা দিলেন। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে ম্যাসেঞ্জার ছাড়িয়ে যাওয়ার কথা। কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে কিছু বোঝবার উপায় নেই। কাচের উপর জলপ্রপাত, ওয়াইপারটা সপাত সপাত শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলা ভালো। নিয়মিত এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘনবসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখবো তার উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থই নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো, এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না। তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিক এসেছি জানি, কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তার মোড়ে ঘুরে থাকি এই চোখ ধাঁধানো বৃষ্টিতে, সেটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু যদি বা ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। যেখানেই এসে থাকি না কেন, এটা বীরভূমেরই মধ্যে, শান্তিনিকেতন থেকে মাইল 50-এর বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে হুইলসের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। পিছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধাখানা আটকে রেখেছে। লরি যাবার জায়গা নেই। গাড়ি সাইড কিজিয়ে, সাইড কিজিয়ে। আমার অসহায় ভাব দেখেই বোধ হয় পাঞ্জাবি ড্রাইভারটা নেমে এলেন। ক্যা হুয়া, পাঞ্চার? আমি ফরাসি কায়দায় কাক দুটোকে একটু উঁচিয়ে আবার শোচনীয় অবস্থাটা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একপাশে সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাইজির সহকারী নেমে এলেন। 3 জনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকা যাবার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল 3-এর বেশি নয়। কাছাকাছির মধ্যে গাড়ি সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো, আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাতের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমের দিকে।
অন্য সময় হলে মাটির সোঁদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এ অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কি লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসেডর গাড়ির মতো অনুপযুক্ত আর কিছু আছে কি? বোধ হয় না। আরেকটা সিগারেট ধরাতে যাব, এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং এর হুইলটার উপর পড়লো। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানলা। ধোঁয়ার কারণ আগুন, কেরোসিনের আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আমার উচিত এগিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, অপরিসর পথ, সেটা বোধ হয় আলোরই দিক থেকে। আমি যে রাস্তায় আছি সেটা এসে পড়েছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। কুছ পরোয়া নেই। গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জল কাদার মধ্য দিয়ে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়লো। বাড়ি বলা ভুল, একখানা কি দেড়খানা ইটের ঘরের উপর একটি টিনের চালা। ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভিতর থেকে একটা জ্বালানো লণ্ঠন দেখা যাচ্ছে। একটা ধোঁয়াটে ভাব আর একটা খাটিয়ার কোণ লক্ষ্য করলাম। কই হ্যাঁ, একটা মাঝবয়সী বেটে গোঁফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইল। আমি আলোটা নামিয়ে নিলাম। কাহা সে আয়া বাবু? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম। এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দেব। ডাক বাংলো মে? ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়লো। সেটা দেখিয়ে বললাম, এটাই ডাক বাংলো? হ্যাঁ বাবু, লেকিন বিস্তারা কুছ নেই হ্যায়, খানা ভি নেই মিলেগা। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? খাটিয়া হোগা। আর তোমার ঘরে উনুন ধরিয়েছ দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতের সেঁকা মোটা রুটি আর তার বউয়ের রান্না উড়ুৎকা ডাল কি আমার চলবে? সব রকম রুটিই আমার চলে, আর উড়ুৎকা ডাল তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাক বাংলো। পুরনো সাহেবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড়, আর সিলিংটাও পেল্লায় উঁচু। আসবাব বলতে একটি পুরনো নেয়ারের খাট, একপাশে একটা টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের উপর রাখলো। বললাম, তোমার নাম কি হে? সুখন রাম বাবুজি। এ বাংলোয় লোকজন কোনো কালে এসেছে? না, আমি প্রথম। সুখনের রস বোধ আছে। সে হেসে ফেলল। বললাম, ভূত টুত নেই তো? আরে রাম রাম, কত লোকে তো এসে থেকে গেছে, কই এমন অপবাদ তো কেউ দেয়নি। এ কথা একটু যে আশ্বস্ত হইনি তা বলতে পারি না। তে বিশ্বাস করি বা না করি, এটুকু অন্তত জানি যে ভূত যদি থাকেই এ বাংলোতে, তাহলে সে সব সময় থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले ये नीलकोठी था। एक नील का फैक्ट्री भी था नजदीक में, चिमनी भी अभी तक खड़ा है और सब टूट गया। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা আমি জানতাম। গেটের আশেপাশেও ছেলেবেলায় পুরনো ভাঙা কুঠি দেখেছি। সুখেনের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছবো বলে টেলিগ্রাম করে রেখেছিলাম। ও একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি, এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলবো, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি, বলা বাহুল্য।
একটু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কম। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। ব্যাঙ আর ঝিঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালি স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে। ঘুমটা ভেঙে গেল কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে, ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শিয়াল জাতীয় একটা কিছু নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল, আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অল্পক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। বাংলার গ্রাম্য নেড়িকুত্তার ডাক এটা নয়, এ হলো বিলেতি হাউন্ডের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখ, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এত মাথা ঘামানোর কোনো মানেই হয়? তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা দেখা যাক। রাত কটা হলো? জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বা হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি যত পরে থাকা যায় ততই ভালো বলে ওটা শোবার সময়ও কখনো খুলে শুই না। ঘড়ি কোথায় গেল? শেষটায় কি ডাকাতের আস্তানায় এসে পড়লাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাত দিয়ে টর্চটা খুঁজতে গিয়েও দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে হাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটাও উধাও। মাথা গরম হয়ে গেল। এর একটা বিহিত করতেই হবে। হাঁক দিলাম, চৌকিদার। কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে গিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমন ভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে। জানলাতেও গরাদ। তবে চোর এলো কোথা থেকে? দরজার হুড়কোটা খুলতে আমার নিজের হাতের উপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি দেয়াল থেকে চুন লেগেছে? না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। ছাউকিদার! নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনোদিনই ছিল না। আর চৌকিদারি বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ। দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতো স্তম্ভ। চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গেছি। ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরের সবকিছুই এখন দেখা যাচ্ছে। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারিটা নিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতে তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের উপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরো জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোনায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আয়না, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আলনার নিচে এক জোড়া হাঁটু অব্দি উঁচু জুতো, যাকে বলে গোলৌশেজ। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরো নিচে মোজা। পায়ে জুতো নেই, তবে খাটের পাশেই দেখলাম এক জোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের উপর বুলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার আরো পরিবর্তন হয়েছে।
এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর এত সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অব্দি নেমে এসেছে, কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না, আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটাব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের উপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হচ্ছে সেটা আমার নয়। কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুত ভাবে মিশছে। কত বয়স এ সাহেবের? 20-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো। ওহ, এ কণ্ঠস্বর আমার নয়। এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপরে যা ঘটলো তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখন জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়ার থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে নিল। সে এবার খাতার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খস খস শব্দ করে খাগের কলম লিখে চলল। 27 এপ্রিল 1868। কানের কাছে আবার সে রাক্ষসী মশার বিনবিনুনি আরম্ভ হয়েছে। শেষটায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা জাদ্রেল ব্রিটিশকে পরাহত হতে হলো। ভগবানের কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সিয়ার টনিও আগেই ভেগেছে। আমার বোধ হয় ওদের চেয়েও বেশি টাকার লোক, তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও বিলের মোহ কাটাতে পারি না। শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ। আরেকটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে। সেখানে থাকতেও তো কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা ভুলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের উপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটি লোকও নেই এখানে। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। হায় প্রভু ভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরির লেখকের। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের উপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। ভেতরে একটা পিনকুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরো খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। পিস্তল, তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটাকে বার করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। সেই শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর।
ঘেউ ঘেউ ঘেউ। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে, সামনের মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত বিশেক দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের উপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্র আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। রেক্স! সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো। রেক্স! রেক্স! রেক্স এগিয়ে এলো, তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো, পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল, তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর ও পিছনটা ঘাসের উপর এলিয়ে পড়ল। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজায় হুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিচ্ছু জানি না। দরজা ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। চা লিজিয়ে বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাসসম্মত দৃষ্টি আপনা থেকে বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটাও দেখা যায় এতে। 28 এপ্রিল। বাইরে থেকে সুখনরাম বলছে, আপকা গাড়ি ঠিক হো গিয়া হ্যাঁ বাবুজি। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে? আপনাদের গুচ্ছ কল্পকথার উপস্থাপনা কেমন লাগছে ও গল্পগুলি আপনাদের চোখে কতটা জীবন্ত হয়ে উঠছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান। এছাড়া গল্প নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুচ্ছ গল্পকথা হলো গল্পের সম্ভার। এখানে ভৌতিক গল্প, অদ্ভুত থেকে অলৌকিক গল্প, রোমান্টিক থেকে রোমাঞ্চকর গল্প শুনতে পাবেন। এছাড়া আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি কিংবা ভৌতিক অথবা অলৌকিক ঘটনা ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য ডেসক্রিপশনে দেওয়া ও স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করুন। আপনাদের জীবন কথা আমি পড়ে শোনাবো এই চ্যানেলে। ধন্যবাদ।